ইতিহাসে আপনারা অনেক বীরের কথা পড়েছেন, শুনেছেন, আবার এমন অনেক বীরদের কথা আমাদের অজানাই থেকে গেছে। অনেক স্বাধীনতা সংগ্রামীদের কথা অজানা থেকে গেছে যারা দেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছে, কিন্তু স্বাধীন ভারতের প্রথম সরকার তাদের কোনো স্বীকৃতি দিতে চায়নি, কারণ তারা ব্রিটিশদের অসন্তুষ্ট করতে চায়নি। পরবর্তীকালেও সরকারের অনিচ্ছায় বা হতে পারে তাদের মহান পণ্ডিতের দোষ ঢাকার জন্য এইসব বীরদের কথা সামনে আনা হয়নি। ব্রিটিশরা তাদের ওয়ার ক্রিমিনাল বলেছে, আমাদের দেশের প্রথম সরকার সেটাই মেনে নিয়ে চলেছে। আমি বলছি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ, যা তৈরি করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং, পরে যার দায়িত্ব দান করা হয় নেতাজি সুভাষচন্দ্র বোসের হাতে রাসবিহারী বোসের দ্বারা। আজকে কথা বলবো সেই আইএনএরই এক বীর সৈনিক খান মোহাম্মদের ব্যাপারে। তাই ভিডিওটি একদম এন্ড অবধি দেখুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা কার্গিল যুদ্ধে বীর শহীদ বিক্রম বাত্রাকে তো নিশ্চয়ই চিনবেন, যার হিরোইজম নিয়ে পরবর্তীকালে একটা সিনেমা হয় যার নাম শেরশাহ। খান মোহাম্মদকেও ঠিক একই পরিস্থিতিতে পড়তে হয়েছিল। এই খান মোহাম্মদ ছিলেন আজাদিন ফৌজের একজন ক্যাপ্টেন। সাল 1945 মার্চ মাসের প্রথম দিক খান মোহাম্মদ তার 2 জন লেফটেন্যান্টের সঙ্গে যোগ দেন পোপার যুদ্ধক্ষেত্রে। এই পোপা অবস্থিত ছিল বার্মা, যা বর্তমান নাম মায়ানমার। এই পোপা অঞ্চলটা ছিল বেশ দুর্গম আর অনেক ছোট বড় পাহাড়ে পরিপূর্ণ। ক্যাপ্টেন খান মোহাম্মদ ইতিমধ্যে আজাদ হিন্দ বাহিনীকে বেশ কয়েকটি জায়গায় যুদ্ধ জয়ে সাহায্য করেছিলেন এবং সব ক্ষেত্রেই তিনি সফলতা পেয়েছিলেন। তাই এবার পোপা যুদ্ধক্ষেত্রে আসার পর তাকে দেওয়া হয় একটা বড় দায়িত্ব। এই পোপা পার্বত্য অঞ্চলে একটা পাহাড় ছিল, সাদি পাহাড়, যেটা প্রথমে আজাদ হিন্দের দখলে থাকলেও পরে ব্রিটিশদের দখলে চলে যায়। আর ব্রিটিশরা এই পাহাড়ের ওপর 3টে ট্যাঙ্ক বসিয়ে রাখে, তার সাথে ছিল 600 সৈন্য। আর এই পাহাড়টা এতটাই ক্রুশাল ছিল যে এখান থেকে তারা আজাদ হিন্দের অন্তত একটা ঘাঁটিকে সহজেই কামান দিয়ে নিশানা করতে পারছিল। আর যে রাস্তা দিয়ে আজাদ হিন্দের খাবার, ওষুধ, অস্ত্র, সৈন্য এই সব কিছুই পৌঁছাতো পোপা ব্যাটেল ফিল্ডে, সেই রাস্তাকেও এরা সরাসরি টার্গেট করতে পারছিল। এই রাস্তার উপরে কিন্তু সরাসরি ব্রিটিশদের কোনো অধিকার ছিল না, কিন্তু এখান দিয়ে যখনই একটা ট্রাক আসতো আজাদ হিন্দের, এরা কামান দিয়ে সেটাকে টার্গেট করতে পারত। তাই এই সাদি পাহাড়টা পুনরায় উদ্ধার করা ছিল আজাদ হিন্দের জন্য সবচেয়ে দরকারি, যদি তারা পোপা ব্যাটেল ফিল্ডে নিজেদের অস্তিত্ব আর ক্ষমতা বজায় রাখতে চায়। পোপা ব্যাটেল ফিল্ডের দায়িত্বে ছিলেন মেজর ঢিলন। তিনি সবটা তার সেনানায়কদের সামনে খুলে বলেন। এটা এক দুঃসাহসিক কাজ, কারণ কার্গিল ওয়ারের মতো তখন আজাদি সৈন্যরা পায়নি অফুরন্ত গুলি, সাপ্লাই কিংবা খাদ্য। তাই ওইরকম একটা পাহাড়ে উঠে, যেখানে শত্রুরা 600 জন সৈনিক নিয়ে এবং 3টে কামান নিয়ে অপেক্ষা করছে, সেইখানে সেই পাহাড় জয় করা প্রায় ইম্পসিবল ছিল। মেজর ঢিলন এই দুঃসাহসিক কাজের জন্য তার অফিসারদের ভলেন্টিয়ার করতে বলেন। তিনি বলেন যে আমি কারোর ওপরে দায়িত্ব দেব না, আপনারা যেই কাজটা পারবেন বলে মনে হয় তিনি উঠে দাঁড়াতে পারেন। সাথে সাথে খান মোহাম্মদ উঠে দাঁড়িয়ে বলেন, 150 জন কমরেডকে আমি নেতৃত্ব দিতে চাই। পাহাড় দখল করতে পারবো কিনা জানি না, তবে যদি না পারি পাহাড়ে আমাদের রক্তেই লাল হবে এবং আমরা একজনও ফিরে আসবো না। সেখানে উপস্থিত সবাই জানতো ক্যাপ্টেন খান মোহাম্মদ কতটা যোগ্য একজন সৈনিক আর তার গুরুত্ব কতটা। তাই প্রথমে মেজর ঢিলন এই প্রায় নিশ্চিত মৃত্যুর মুখে হয়তো তার এক যোগ্য সৈনিককে ঠেলে দিতে চাননি, তাই প্রথমে তিনি ইতস্তত করেন। কিন্তু খান মোহাম্মদের কনফিডেন্স দেখে তিনি রাজি হয়ে যান। 16 মার্চ 1945 খান মোহাম্মদ তার প্ল্যাটুন নিয়ে রেডি হয়ে যান। তার সাথে যান লেফটেন্যান্ট আনোয়ার হোসেন। রাতের অন্ধকারে তারা গিয়ে পৌঁছায় সাদি পাহাড়ের একদম গোড়ায়। সেখান দিয়ে সেই সময় এক নদী প্রবাহিত হতো, যা সেই সময় শুকিয়ে গেছিল, কিন্তু তার প্রবাহ পথের খাদ এতটাই গভীর যে একটা মানুষ অনায়াসে সেখানে দাঁড়িয়ে থাকতে পারে। সিদ্ধান্ত হয় খান মোহাম্মদ 125 জন সেনা নিয়ে পাহাড়ের ওপরে উঠবেন, আর আনোয়ার হোসেন 25 জনকে নিয়ে পাহাড়ের নিচেই থাকবেন। সেই 125 জনের পালিয়ে আসার জন্য তিনি পথ পরিষ্কার রাখবেন আনোয়ার হোসেন। আমি আগেই বলেছিলাম তাদের কাছে সেরকম যুদ্ধ সামগ্রীর সাপ্লাই ছিল না, এমনকি ছিল না পর্যাপ্ত পরিমাণ জুতোটাও। তাই পাহাড়ের ধারালো খুরের মতো পাথরে তখন থেকেই কোনো কোনো আজাদি সৈনিকের পা কেটে যেতে চালু করে। খান মোহাম্মদ তার 125 জন সেনাকে নিয়ে সেই রক্তপাত কষ্টকে উপেক্ষা করেই আস্তে আস্তে পাহাড়ে উঠতে থাকে। পাহাড়ের বেশ খানিকটা উঠে যাওয়ার পর হঠাৎ একটা পাথর পাহাড়ের গা বেয়ে খসে পড়ে। তখনই ব্রিটিশ কামান তাদের উদ্দেশ্য করে গোলা ছোড়ে, কিন্তু তারা তখন এতই কাছে চলে এসেছিল যে তাদের মাথা টপকে গিয়ে সেই গোলা পড়ে নিচে। ব্রিটিশদের সাপ্লাইয়ের কোনো অভাব ছিল না। সাথে সাথে জ্বালা হলো ফ্লাড লাইট। তাতে দেখা যায় আজাদি সৈন্যরা অনেক কাছে চলে এসেছে, কামান চালিয়ে আর লাভ নেই। নির্দেশ দেওয়া হয় মেশিন গান দিয়ে ফায়ারিং চালু করার। আর এসব ঘটনার মধ্যেই খান মোহাম্মদ আর তার বীর সৈনিকরা পাহাড়ের উপরে উঠে আসে। পা দিয়ে তাদের রক্তধারা বইছে। খান মোহাম্মদের আদেশে বেয়োনেট দিয়ে একের পর এক ব্রিটিশ সেনার ওপর আক্রমণ করতে থাকে আজাদি সৈন্যরা। দেখা যায় সেখানে 200 জন সেনা ছিল,
পাহাড়ের অপর প্রান্ত থেকে আরও 400 জন ব্রিটিশ সেনা তাদের ঘিরে ফেলে। এদিকে খান মোহাম্মদ বীর বিক্রমে একের পর এক ব্রিটিশ সেনাদের বধ করেই যাচ্ছে। নিচে দাঁড়িয়ে থাকা আনোয়ার হোসেন বুঝতে পারেন খান মোহাম্মদকে বাঁচাতে গেলে এখনই ফায়ারিং চালু করতে হবে। চালু হয় পাহাড়ের নিচে থেকে ফায়ারিং। তার সাথে হুঙ্কার ছাড়ে সেই 25 জন নেতাজি কি জয় বলে, যা সেই পাহাড়ের আর রাতের জঙ্গলে মনে হতে থাকে কয়েকশো সৈনিকের হুঙ্কার। ব্রিটিশ সেনা সেই পাহাড়ের ওপর দাঁড়িয়ে তারা একটু হতভম্ব হয়ে যায় আর ভীত হয়ে গেছে। ততক্ষণে তারা বুঝতে পারে না যে কতজন আসলে ভারতীয় বা আজাদি সৈনিকরা এসেছে। সাদি পাহাড়ের ওপরে তখন ব্রিটিশ সৈন্যের সংখ্যা প্রায় 550 জন। ব্রিটিশ সৈনিকরা তাই অত ছোট পাহাড়ে একেবারে গিজগিজ করছে, কিন্তু তারা বুঝতে পারছে না আজাদি সৈনিকের সংখ্যা কত। তারা ভাবছে যে প্রচুর সৈনিক নিচ থেকে আরও ধেয়ে আসছে। তারা একটু ভয়ে, একটু হতভম্ব হয়ে সবাই নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। সংখ্যায় বেশি হয় তাদের মারাও যাচ্ছিল খুব সহজেই। পাহাড়ের ওপরেই খান মোহাম্মদের প্ল্যাটুন যেমন তাদের একদম নিশানা করে করে মারছিল, সেরকমই নিচ থেকে ধেয়ে আসা আনোয়ার হোসেনের 25 জন সেনার হাতেও তাদের মরতে হচ্ছিল। এই যুদ্ধ চলে প্রায় 2 ঘন্টা ধরে, রাত 3টে থেকে ভোর 5টা অবধি। কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ সেনা বুঝে উঠতে পারেনি আজাদি সেনা সংখ্যায় আসলে কত ছিল। ফলে তারা তাদের ট্যাঙ্ক, ওষুধ, অস্ত্র আরও সরঞ্জাম রেখে সেখান থেকে পালায়। পরে জানা যায় সেই সাদি পাহাড়ের যুদ্ধে 200 জন ব্রিটিশ সেনা মারা যায় আর আজাদি সেনা মারা যায় মাত্র 1 জন এবং আহত হয় 86 জন। জয় হয় সাদি পাহাড়ের। ক্যাপ্টেন খান মোহাম্মদ আর আনোয়ার হোসেন মিলে সাদি পাহাড়ের ওপরে তেরঙ্গা পতাকা ওড়ায়। এই ছিল বীর খান মোহাম্মদের সাদি পাহাড় পুনর্দখলের গল্প। কিন্তু এত কিছুর পরেও শেষ রক্ষা কিন্তু হয়নি। তার সাথে এই বীর খান মোহাম্মদের জীবনের শেষটাও ছিল খুবই বেদনাদায়ক। সেই কথাই বলবো এখন। এই সাদি পাহাড় দখলের প্রায় 3 মাস পরে 16ই মে অর্ডার আসে স্বয়ং নেতাজির পক্ষ থেকে আত্মসমর্পণ করার। এর পিছনে ওনার আলাদা উদ্দেশ্য ছিল অবশ্য, সেটা আবার অন্য আলোচ্য বিষয়। কিন্তু এরকম অর্ডারের সাথে আর একটা হুকুমও আসে, তার বাহিনীর সবার একটি করে র্যাঙ্ক প্রমোশন করানো হয়। পোপায় তখন এসে পৌঁছেছিলেন মেজর জেনারেল শাহনওয়াজ খান। তিনি বলেন নেতাজির পক্ষ থেকে আত্মসমর্পণ করার আদেশ এসেছে এবং তার কারণটাও খুলে বলেন। তার সাথে তিনি তার মনের কথাটাও খুলে বলেন। তার ইচ্ছায় সেখানে থাকা 500 জনের মধ্যে 50 জন সেনাকে নিয়ে তিনি যাবেন আমৃত্যু লড়াই করার জন্য। বাকি যারা দুর্বল, রোগে ভেঙে পড়েছে কিংবা আহত রয়েছেন তাদের বলেন আত্মসমর্পণের কথা। আর এই ঘটনাটা যখন ঘটছে তখন কিন্তু এই আজাদি সৈনিকের প্রত্যেকে, এমনকি মেজর জেনারেল শাহনওয়াজ খান 7 দিন ধরে অভুক্ত। কোথাও পেয়েছেন জল তো তা দিয়েই কাজ চালিয়েছেন। কিন্তু আজাদি সৈন্য সবাই বলে তারা কেউ সারেন্ডার করবে না, আমৃত্যু লড়বে। শাহনওয়াজ তাদের বোঝায় তাহলে নেতাজির প্ল্যান সাকসেসফুল হবে না যদি তারা আত্মসমর্পণ না করে। মেজর ঢিলন সিং শাহনওয়াজকে বলেন আপনি বরং আপনার পছন্দের 50 জনকে বেছে নিন। সেই মতো শাহনওয়াজ র্যান্ডমলি 50 জনকে বেছে নেন যারা তার সাথে যাবেন আমৃত্যু সংগ্রামে। সেই লিস্টে নাম ছিল না খান মোহাম্মদের, মানে 50 জন যে আজাদি সৈনিক যাবেন আমৃত্যু লড়াইয়ে, সেই লিস্টটায় খান মোহাম্মদের নাম শাহনওয়াজ ডাকেননি। খান মোহাম্মদ জানায় শাহনওয়াজকে যে সেও আমৃত্যু লড়াইয়ে যেতে আগ্রহী, কিন্তু শাহনওয়াজ তাকে জানায় যে তাদের সাথে মাত্র 50 জনেরই রসদ, গুলি আর বন্দুক আছে, একজনও তো বেশি তিনি নিতে পারবেন না। ক্যাপ্টেন খান মোহাম্মদ পুনরায় অনুরোধ করেন তাকে তার সাথে নিতে, কিন্তু শাহনওয়াজ জানান তিনি দুঃখিত, তিনি এই কাজ করতে পারবেন না। শাহনওয়াজ তার ডায়েরিতে লিখছেন, এরপর খান মোহাম্মদ জানান তো ঠিক হ্যাঁ, ইয়ে লিজিয়ে মেরা স্যালিউট, জয় হিন্দ। এই কথা বলেই খান মোহাম্মদ তার রিভলভারের নলটা নিজের মুখে লাগিয়ে ট্রিগার টেনে দেন। সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সাথে সাথে ভেসে আসে আর একটা গুলির আওয়াজ। আর এক আজাদি সৈনিক তার নিথরদেহ পড়ে যায় মাটিতে, সেই একই পদ্ধতিতে, একইভাবে। দেখতে দেখতে 6 জন আজাদি সৈনিক চোখের নিমেষে প্রাণ দেন। উপায় না দেখে শাহনওয়াজ বলেন স্টপ ইট, না হলে আমি এই ট্রিগারটা আমার মুখে টেনে দেবো। এই বলে তিনি রিভলভারটা নিজের মুখে ধরেন। শাহনওয়াজ খান শান্ত হয় আজাদি সৈনিকরা, কিন্তু তারা কান্নায় ভেঙে পড়ে। যারা বলে আমাদের দেশ অহিংসভাবে স্বাধীন হয়ে গেছে, তারা জানে না খান মোহাম্মদের মতো কত আজাদি সৈনিক বিপ্লবীদের কথা। সেই রাতে বার্মার কোনো এক অজ্ঞাত জঙ্গলে কবর দেওয়া হয় খান মোহাম্মদকে। তার সাথে তার বীরত্ব কাহিনীও হয়তো কবর দিয়ে দেওয়া হয়। তারা তাদের দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিল। এটাই তাদের দোষ যে সেই সময় নেহেরু সরকার তাদের স্বীকৃতি পর্যন্ত দিতে চায়নি। কত আজাদি সৈনিক আর তাদের লড়াইয়ের ব্যাপারে আমরা জানতে পারতাম যদি সেই সময়কার নেহেরু সরকার তাদের স্বীকৃতি দিত, তাদের কোনো স্মৃতি ফলক তৈরি করে রাখত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।